কথা অবশ্যই শোনা শোনা যাচ্ছে। যায়, দেখা যায়, লাইট দেখা যায়। আচ্ছা, তোমরা ভালো আছো? জি স্যার, সবাই স্যার ভালো ভালো আছে? আছেন? জি স্যার, হ্যাঁ, ভালো। আমরা আপনি ভালো ভালো। আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। কোন রকম ভয়ভীতির মধ্যে আছি। দোয়া করো কবে মরে যায় মাফ করে দিও। খুব ভীতির না মধ্যে আছি। স্যার। বয়স তো আমার 60 প্রায় কাছাইছে, বুঝনি? আমার রোগ হইলে তো শেষ। 25 জন জমা হয়েছে দেখা যায়। আমার তো টাইম 7টায় ছিল, নামাজ পড়ে আস্তে আস্তে 7:15 বাজছে। আমার এখন স্টার্ট করা ছাড়া গতি নাই। এইটা হলো রিভিশন ক্লাস। আমি ওদিনও বলছি, এখানে যে কোনো সময়ে তোমরা ইন্টারফেয়ার করতে পারবে। যে কোনো সময়ে তোমরা নিজেরা এটার সঙ্গে ইন্টারফেয়ার করবা, কোনো সমস্যা নাই। ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি এবং ডিডিএম পরীক্ষায় খুব বেশি জিনিস জিজ্ঞেস করে না, মাত্র একটা দুইটা প্রশ্ন করে। মেডিসিনও করে, গাইনিতেও করে। দুইটা জিনিস, একটা হলো যে দুইটা জিনিস, একটা হলো diabetic patient may have pregnancy. He is non-diabetic for few years. Now he wants to be pregnant. This is one thing. Second thing হলো একটা পেশেন্ট, তার জানা মতে he has got no diabetes. সে এখন during the period of diabetes screening করে, during the period of pregnancy screening test এ ডায়াবেটিস ধরা পড়ে। তাহলে দুইটা জিনিস, এদের দুইটা, একটা হলো ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি, আনাদার হলো জিডিএম। দুইটা টপিক একেবারে সংক্ষেপে, পরীক্ষায় খুব বেশি জিনিস জিজ্ঞেস করে না। এখানে দেখো স্লাইডে দুইটা জিনিস দেওয়া আছে। প্রথমটা উপরে দেওয়া আছে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস যদি প্রেগনেন্ট হলো, আর 2 নাম্বার হলো ডায়াবেটিস ফার্স্ট টাইম এনি টাইপ অফ গ্লুকোজ ইনটলারেন্স which develop first time during pregnancy. একটা প্রেগন্যান্ট মহিলার ফার্স্ট টাইম যে কোনো ধরনের গ্লুকোজ ইনটলারেন্স ডেভেলপ করলে সেটা বলে জিডিএম। এখন জিডিএম এখানে দেখো দেওয়া আছে, একটা নন ডায়াবেটিস, হি ইজ গোয়িং টু বি প্রেগন্যান্ট। আর একটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস, একটা হলো নন ডায়াবেটিক পারসন, সে ডেভেলপ ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি। এটা দুইটা আলাদা, প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস আর একটা হলো জিডিএম। তাহলে পরীক্ষার সময় জিজ্ঞেস করো হোয়াট ইজ জিডিএম, তাহলে এনি টাইপ অফ গ্লুকোজ ইনটলারেন্স হুইচ ইজ ফার্স্ট টাইম ডিটেক্টেড ডিউরিং প্রেগনেন্সি। ডেফিনেশন যদি মনে রাখার দরকার নাই, যদি ভুলে যাও তাহলে একটা কথা, জীবনে ডায়াবেটিস নাই, বাচ্চাও পেটে আইছে, ডায়াবেটিসও আইছে, এর হইল জিডিএম। এটাই বলছে জিডিএম, আর কিচ্ছু না। তাইলে এখানে আমরা খুব বেশি জিনিস এনে ডিসকাস করবো না, পরীক্ষার জন্য এত বেশি জিনিস দরকার নাই। জিডিএম এখানে যে কিভাবে করে, বিভিন্ন রকম মেথড, বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন রকম মেথডের ইয়ে হ্যাজ গিভেন ডিফারেন্ট টাইপস অফ প্রপোজাল। সেই প্রপোজাল ভেরি করে বিভিন্ন সেন্টার বিভিন্ন জায়গায়। আমরা কখনো পেঁচাই না। আমরা যেটা বলি সেটা হলো পেশেন্ট ডিউরিং 24 to 28 week pregnancy we will give him glucose challenge. গ্লুকোজ চ্যালেঞ্জ দিলে এখানে 4টা ভ্যালু দেওয়া আছে। এটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা বলছে, সেটা 4টা ভ্যালু দেওয়া আছে। ফাস্টিং হলো 92 এর উপরে, 1 আওয়ার্স অ্যাবাভ 180, 2 আওয়ার্স অ্যাবাভ 153। এই 3টা ভ্যালুর যেটা এক বা একাধিক যদি অ্যাবনর্মাল আসে, then he is suffering from GDM. তাহলে কেমনে ডায়াগনোসিস করবে? ডিউরিং দি পিরিয়ড হলো 24 থেকে 28 সপ্তাহ, তাকে আমি গ্লুকোজ চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ করার সময় এই 3টা ভ্যালু দেওয়া আছে। ফাস্টিং অ্যাবাভ 5.1, 1 আওয়ার্সে 180, 2 আওয়ার্সে হলো 153। এই ভ্যালুগুলো মনে রাখা লাগে। এই ভ্যালু ক্রস করলেই হলো জিডিএম। এর আগে WHO কয়েক বছর আগে একটা ক্লাসিফিকেশন প্রপোজ করছিল, সেটা ছিল আরো সহজ। আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করি আইজিটি
প্লাস ডিএম, আইজিটি হইলে পরে এটা ডিএম হিসাবে ধরে ইন কেস অফ প্রেগন্যান্সি। প্রেগনেন্ট মহিলার যদি আইজিটি হয়, ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স, এটা জিডিএম। প্রেগনেন্ট মহিলা যদি ডায়াবেটিসের ক্রাইটেরিয়া ফুলফিল করে, ইট ইজ অলসো জিডিএম। সুদাদি, তাহলে এখানে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা প্রপোজ করছে ফাস্টিং 92, 1 আওয়ার্সে 180, 2 আওয়ার্সে 153, খালি এইটুকু মনে রাখলে হবে। যদি এই ভ্যালু ক্রস করে দেন আই উইল টেক হিম এজ এ কেস অফ জিডিএম। আচ্ছা, এখানে আরেকটা প্রপোজাল আছে, এটা আরেকটু ইয়ে করা, যে দেখো এনে উপরের গুলা ঠিক আছে, নিচের টাই সে একটু বেরি করছে 144। তোমরা যতটুকু পারো মনে রাখার চেষ্টা করে, একেবারে হার্ড এন্ড ফাস্ট করে কেউ টানাটানি করবে। আচ্ছা, এরপরে হইলো যে মেকানিজম নিয়ে কেউ ঝামেলা করে না, খালি মনে রাখো এখানে ডিউরিং প্রেগনেন্সি দেয়ার আর সেভারাল অ্যান্টি ইনসুলিন হরমোন সার্চ, অনেক অ্যান্টি ইনসুলিন হরমোন আসে। আর দেয়ার ইজ চেঞ্জ ইন বডি ফিজিওলজি, নর্মাল গ্লুকোজকে হ্যান্ডেলিং করে, ইট ইজ অলসো লস। ফলে দিস ইমব্যালেন্স বিটুইন দি গ্লুকোজ ইউটিলাইজেশন, গ্লুকোজ সাপ্লাই এন্ড হরমোন লস হওয়ার জন্য জিডিএম হয়। তোমার একটু মেকানিজম জিজ্ঞেস করো জানার জন্য। আচ্ছা, এখন কি কি প্রবলেম হইতে পারে মুখস্থ রাখার কোনো দরকারই নেই। একজন মহিলা প্রেগনেন্ট হইলে প্রেগনেন্সি থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত গাইনিতে যতগুলা কমপ্লিকেশন করছে সবটি মনে রাখবো, সবটি জিডিএম হয়। একেবারে সহজ ফর্মুলা, যতগুলা আছে সব হইতে পারে। যতগুলা প্রবলেম প্রেগনেন্সিতে হয় সবটি জিডিএম এ হয়, পরিমাণে বেশি, খালি এইটুকু মনে রাখো, দেখবা হবে। 2 নাম্বার হলো তাহলে প্রবলেম ইন টু সাইড, ওয়ান ইজ ইন দি মাদার, ওয়ান ইজ ইন দি বেবি। বেবিতে কি হবে, বাচ্চার যতগুলা ফিটার আছে সব, আর মাতে কি হবে, মাতে যত অ্যানোমালি আছে ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে যতগুলো অ্যানোমালি হয় বাচ্চা ডিউরিং প্রেগনেন্সি, অবস্টেটিক্যাল যত কমপ্লিকেশন হয় সব ফিনিশ, একবারে সোজা। এই যে ম্যাক্রোসোমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, মর্টালিটি, কনজেনিটাল অ্যানোমালি, পলিসাইমিয়া, এই যা আছে সমানে বলে দিও, কেউ তোমার ঝামেলা করবে। ট্রিটমেন্ট খুব সহজ। ট্রিটমেন্ট হলো সে আগের মতো ডায়েট কন্ট্রোল, 2 হলো এক্সারসাইজ করা। সেই ডায়েট কন্ট্রোল করবে, এক্সারসাইজ করবে। টার্গেট কি? টার্গেট হলো সেই ফাস্টিং সুগার, আই উইল মেনটেইন যে ফাস্টিং ব্লাড সুগার বিলো 95, 1 আওয়ার্সে 140, 2 আওয়ার্সে 114, এই হলো আমার টার্গেট। কি ওষুধ দিব তোমরা খালি সোজা বলবা, ইনসুলিন দিব। কিছু কিছু ট্যাবলেট মেটফরমিনের কথা বলতো, গ্লাইবোরেডের কথা বলতো, এগুলা বর্তমানে বলে যে ইউজ না করার জন্য। তোমরা শুধু বলবা ডিউরিং প্রেগনেন্সি ইফ আই ফেল টু গেট টার্গেট বাই গিভিং ডায়েট কন্ট্রোল আই উইল গিভ ইনসুলিন, শেষ কথা, শেষ, এখানেই শেষ একবারে। তাহলে জিডিএম এর চিকিৎসা কি? সোজা কথা, ইনসুলিন, আর কোনো কথাই নেই, অন্য কিছু বুঝারই দরকার নেই। ট্যাবলেট গত এডিশনে ছিল, এই যে এডিশনে এই ট্যাবলেটকে একটু ডিসকারেজ করা হয়েছে গাইডলাইন, ফিনিশ। আচ্ছা, কি নেটওয়ার্কে প্রবলেম করতেছে? নেটওয়ার্কে নেটওয়ার্ক প্রবলেম করতেছে? না স্যার, প্রবলেম না স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, শোনা যায় স্যার। নেটওয়ার্ক কানেকশন ডিফিকাল্টি। আচ্ছা দেখো, প্রবলেম হইলে আমার ইন্টারফেয়ার করবা। তাহলে আমি আবারও বলি, জীবনে প্রথম ডায়াবেটিস হয়েছে, জীবনে প্রথম বাচ্চা হয়েছে, এ হলো জিডিএম। জিডিএম এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলছি, জিডিএম এর টার্গেট কতটুকু সুগার কন্ট্রোল, আমাদের নর্মাল লোকের চেয়ে এখানে টার্গেট আরো টাইট কন্ট্রোল। 2, 3 নম্বরে বলছি চিকিৎসা, ডায়েট কন্ট্রোল আর ইনসুলিন, এই 4টা কথা পরীক্ষার জন্য এইটুকু কইতে পারলে ফার্স্ট। তারপর আর হলো বাচ্চা মায়ের কি কমপ্লিকেশন হয়, এটা গাইনি ম্যাডামরা ধরে, যত কমপ্লিকেশন আছে মায়ের সব হয়, যত কমপ্লিকেশন আছে ফিটাস অ্যানোমালি সব হয়, শেষ কথা, শেষ। এখানে মুখস্থ রাখার কোনো দরকারই নেই। আচ্ছা ঠিক আছে, এখন পরীক্ষায় কমন প্রশ্ন করে ডায়াবেটিসের কি কি কমপ্লিকেশন হয়, তখনই 2টা ভাগে ভাগ করে ফেলে, অ্যাকিউট আর ক্রনিক।
অ্যাকিউট বলতে গেলে প্রথমেই সবচাইতে কমন কমপ্লিকেশন এগুলো হাইপোগ্লাইসেমিয়া। এইটা পোলাপানের মুখটা বের হয় না, খালি ওই যে ডিকে হাইপার অসমোলার কমা এইসব খালি বাইরে, এটার বাইরে যায়। তাহলে নাম্বার 1 হলো মোস্ট কমন প্রবলেম হলো হাইপোগ্লাইসেমিক কমা। নাম্বার 2 ডায়াবেটিক কিটোসিডোসিস। নাম্বার 3 হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। এই তিনটা। আর ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে দুই ভাগে ভাগ করে। সেটার মধ্যে হলো একটা হলো মাইক্রোভাস্কুলার, ছোট ছোট ভেসেল গুলাকে, আমাদের বডিতে ব্লাড ভেসেল গুলাকে আমরা এইখানে দুই ভাগে ভাগ করি। ওয়ান আর দি লার্জ ভেসেল, অ্যানাদার ইজ দি স্মল ভেসেল। ইংরেজিতে বলে মাইক্রো ভেসেল, আর একটা হলো ম্যাক্রো ভেসেল। মাইক্রো ভেসেল খুব সহজ, উপর থেকে নামো, চোখে হলো রেটিনা, তারপরে নিচের দিকে নামো, নিচের দিকে নামলে হলো কিডনি, ডায়াবেটিস, নেফ্রোপ্যাথি আর নার্ভাস সিস্টেমের মধ্যে নিউরোপ্যাথি। তাহলে তিনটা প্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, শেষ। আর ম্যাক্রো ভেসেলের কমপ্লিকেশন, মাথায় হলো স্ট্রোক, হার্টে হলো এমআই, আর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এই 6টা কমপ্লিকেশন, ফিনিশ। পরীক্ষার সময় এগুলা নিয়ে ঝামেলা বেশি করে না, ঠিক আছে? তাহলে প্রথম আসো একিউট কমপ্লিকেশনের মধ্যে হাইপোগ্লাইসেমিক কমা। খুবই সহজ মনে রাখা। ব্লাড সুগার এখানে ভ্যালু দেওয়া আছে যে 3.9 এর নিচে যদি নামে, একটা 70 এর নিচে যদি নামে, তাহলে দিস ইজ দ্য হাইপোগ্লাইসেমিক কমা। তাহলে একটা রোগীর সিমটম হইলো, তার সিবিজি করলাম, ব্লাড সুগার আইসা করলো 70। একটা রোগীর কিছু সিমটম নিয়ে আসলো, ব্লাড সুগার আসলো 70, আই থিঙ্ক হি ইজ সাফারিং ফ্রম হাইপোগ্লাইসেমিক কমপ্লিকেশন। এটাই এখানে কথা। 2 নাম্বার প্রশ্ন হলো হাইপোগ্লাইসেমিয়াতে কি কি সিমটম হবে। খুবই সহজ মনে রাখা। যখনই হাইপোগ্লাইসেমিয়া হবে, টু কম্পেনসেট দিস, সিম্পেথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। তুমি বইয়ে যে চার্ট আছে মনে রাখতে পারবে না। তুমি আমারে বলো তোমার বডিতে যদি অ্যাড্রিনালিন পুশ করে দেওয়া হয়, হোয়াট উইল হ্যাপেন? এখানে তাই হবে, একেবারে সোজা। সিস্টেম ওয়াইজ মনে রাখো, অ্যাড্রিনালিন যদি বডি ফার্মাকোলজিতে প্রচুর করা আছে, অ্যাড্রিনালিন যদি বডিতে রিলিজ হয় তাহলে কি কি হবে? কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে পালপিটেশন, তারপরে হলো ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন। হার্টে হইতে পারে, এরিথমিয়া হইতে পারে, যদি এরিথমিয়া খুব একটা কমন আমরা এনে বলি না। স্কিনে কি হবে? এক্সেসিভ সোয়েটিং। তারপরে কি হবে? যে অটোনমিক সিমটম গুলোর মধ্যে হার্টটা হবে হলো পাউন্ডিং হার্ট, হাঙ্গার। আস্তে আস্তে রোগীর ব্রেন যখন নিউরোগ্লাইকোপেনিয়াতে ভুগবে, তখন কনফিউশন, ড্রাউজিনেস এবং আস্তে আস্তে কমাতে থাকবে। এই হলো কমন জিনিস। তাহলে কি বললাম আমি? অ্যাড্রিনালিন বডিতে ইনজেকশন দিয়ে দিলে যা সাইড ইফেক্ট হয়, এখানে তাই। খালি এইটুকু মনে রাখবে, অ্যাড্রিনালিন বডিতে দিলে কি হবে? বডি দৌড় শুরু করবে। তো পরীক্ষার সময় যখনই বলা হয় হাইপোগ্লাইসেমিয়াতে কি হবে, তখন মনে করে রোগী বোধ চুপচাপ হয়ে যেতে পারে। নো, অ্যাড্রিনালিন যদি বডিতে পুশ করে, বডি লাফানি শুরু করে। এইখানেও এরকম হবে। বডিতে যখন অ্যাড্রিনালিন বডিতে বাড়বে, যখন হাইপোগ্লাইসেমিক কমা হবে, দেয়ার উইল বি পালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, পাউন্ডিং হার্ট, একবারে বুকের মধ্যে হার্ট বাড়িতে থাকে। দেয়ার উইল বি ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, এক্সেসিভ সোয়েটিং, আর আস্তে আস্তে ড্রাউজিনেস, ডিসওরিয়েন্টেশন, কমা। তারপরে হলো এইসব। তাহলে এই হলো এরকম একটা সিমটম নিয়ে আসলে রোগীর ব্লাড সুগার, if we do the blood sugar, we will see he has got blood sugar below 70 milligram per dl. আমরা ধরে নেব হাইপোগ্লাইসেমিক কম। পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি হাইপোগ্লাইসেমিক কমার উপর কোশ্চেন দেয়। কি দেয়? একটা পেশেন্ট of 30 years ইনসুলিন নিল, বাট হি টেক ইনএডিকুয়েট মিল, খাইল না। few hours later he develop palpitation, sweating, confusional state. What is the most possible diagnosis? How will you manage? What are the investigation? এরকম প্রশ্ন করলে ইনসুলিন দিছে, রোগী অজ্ঞান হয়ে গেছে, এটা মানি বুঝতে হবে যে হাইপোগ্লাইসেমিয়া। আমাদের ডেভিডসনে প্রচুর সিমটম আছে, সব মনে রাখা খুব ডিফিকাল্ট। খালি একটা কথা মনে রাখো, বডিতে অ্যাড্রিনালিন পুশ করছে, পুশ করলে যা যা হওয়ার তা তা হবে। তাহলে চিকিৎসা কি দিবা? যখনই চিকিৎসা ধরা হয়, তখনই তারা বলা শুরু করে
যে গ্লুকোজ ইনজেকশন না, গ্লুকোজ ইনজেকশন এই দুইটা যদি কন্ট্রাস্ট থাকে, মুখে খাইতে পারে, যা দুইটা মিষ্টি একটু অথবা একটু চিনি একটু বাসায় একটু গ্লুকোজ থাকলে খাওয়া দাওয়া ভালো হয়ে যাবে। বাট ইফ দি পেশেন্ট ইজ কনফিউজড এন্ড হি ফেল টু টেক হিজ ফুড ওরালি, তাইলে কি দিবা? গ্লুকোজ ইনজেকশন দিবা। 50% গ্লুকোজ 25 to 50 ml IV স্ট্যাট। আমাদের দেশে 50% গ্লুকোজ পাওয়া যায় না, 50 ml 25% পাওয়া যায়, আমরা 100 ml র্যাপিডলি দিয়ে দিই, ফিনিশ, শেষ। এই গেল এটা। আর কি সিভিয়ার ক্ষেত্রে গ্লুকাগন দেওয়া যায়। তাহলে মনে রাখা খুব সহজ, হাইপোগ্লাইসেমিক কমা কাকে বলে, হোয়াট আর দি ইটস ইফেক্ট, হাউ উইল ইউ ডায়াগনোজ এন্ড হাউ উইল ইউ ম্যানেজ। এরপরে আরো দুটা কথা মনে রাখা লাগে। এই ম্যানেজমেন্টের পরে আই উইল হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ দি কজ। এমনও হইতে পারে যে রোগীর সবই ঠিক আছে অথবা খাইলেও কম, তার সঙ্গে তার রেনাল ফেলিউর আছে। When the patient of diabetes is suffering from few years, the renal failure develop করলে বডিতে ইনসুলিন বা ট্যাবলেটের রিকোয়ারমেন্ট মেরে দিবে। রিকোয়ারমেন্ট যখন রিডিউস করলো আর সে যখন ইকুয়াল ডোজ দিল, তখন সে হাইপোগ্লাইসেমিক সিমটম ডেভেলপ করবে। এই একটা জিনিস। তাহলে আই উইল হ্যাভ টু সার্চ দি কজ, তার জন্য আমরা আই উইল হ্যাভ টু টার্গেট টুয়ার্ডস দি কিডনি। কিডনিকে টার্গেট করতে হবে, কিডনিকে টার্গেট করে কিডনি সার্চ করতে হবে, ফিনিশ। 2 নাম্বার হলো ইফ দি পেশেন্ট টেক, যদি দেখলাম যে সালফোনাইল ইউরিক অ্যাসিড লং অ্যাক্টিং, তাহলে আফটার কারেকশন কিছু কিছু রোগীর ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত আইভি ড্রিপ দিয়ে গ্লুকোজ মেনটেন করতে হয়। কারণ আমি বন্ধ করে দিলাম, সে দেখা যাবে 2-3 ঘন্টা পরে আবার হাইপোর সিমটম ডেভেলপ। ঠিক আছে, এটা মনে রাখা লাগবে, ফিনিশ। হাইপোগ্লাইসেমিয়া থেকে এই পর্যন্ত আর কিছু পরীক্ষা ধরে না। আচ্ছা, মরবিডিটি, সব মরবিডিটি হয়। কিটোসিডোসিস পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা পেশেন্ট 40 years suffering from fever, he refused to take insulin or he does not take insulin for last 2 days, now presented to you with confusion or state, what is the most possible diagnosis? তাহলে ডায়াগনোসিস হলো মোস্ট পসিবল হলো ডায়াবেটিক কিটোসিডোসিস। তাহলে সেক্ষেত্রে আরো কিছু জিনিস থাকতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, যদি এইসব দেয় তাহলে কিটোসিডোসিস। আর না দিলে দুটা ডায়াগনোসিস থাকবে, একটা হলো হাইপারগ্লাইসেমিক, হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, আর একটা হলো ডায়াবেটিক কিটোসিডোসিস। দুইটা জিনিস আমাদের ইয়েতে আনতে হবে, চেকলিস্টে আনতে হবে। তাহলে কিটোসিডোসিস পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে, ভাইভা তো মাস্টার সাহেবদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিটোসিডোসিস, রিমেম্বার, এখানে গ্লুকোজ তো প্রবলেম আছে, ঠিক আছে, বাট অ্যাসিড ইজ দ্য প্রবলেম। মেইন প্রবলেম হলো অ্যাসিড। তিনটা জিনিস, অ্যাসিড, কিটোন বডি এন্ড হাইপারগ্লাইসেমিয়া। আচ্ছা, কজ মুখস্থ রাখার কোনো দরকার নাই, কিচ্ছু মুখস্থ, খালি মনে রাখো যত কারণে বডিতে স্ট্রেস হয়। কি স্ট্রেস? তোমার ধরে রাস্তার মধ্যে পিটাইলো, তারপরে কি স্ট্রেস? তোমার জ্বর আসলো, তারপরে কি স্ট্রেস হলো? ইউটিআই হলো, নিউমোনিয়া হলো, যে কোনো রকম সেপসিস হলো, ইনফেকশন হলো, যা আছে যত রকম ট্রমা পাইলা, যা আছে সব রকমের স্ট্রেসই পেশেন্ট মে ডেভেলপ কিটোসিডোসিস, ফিনিশ, শেষ। এনে এটা মুখস্থ রাখার কোনো দরকারই নেই। আচ্ছা, আর সবচাইতে কমন কজ হলো ড্রাগ উইথড্রয়াল করা, ওষুধ বন্ধ রাখছে। আচ্ছা, প্যাথোফিজিওলজি তোমার পরীক্ষায় কেউ ধরবে না, পারলে মনে রাখো। আচ্ছা, এনএডি কে অনেক কথাবার্তা আছে, এত কথা আমার দরকার নেই। ক্লিনিক্যাল ফিচার কি হয়? খুবই সহজ, পলিউরিয়া, পলিডিপসিয়া, থার্স্ট, ডিহাইড্রেশন, আস্তে আস্তে কনফিউশন, আর অ্যাসিড যেহেতু আইতেছে তাহলে এনে কি হবে? দেয়ার উইল বি অ্যাসিডোটিক ব্রিদিং, লম্বা লম্বা নিঃশ্বাস নিবে আর ছাড়বে, অ্যাসিডোটিক ব্রিদিং, অ্যাসিডোটিক শেষ, ব্লাডিং অফ ভিশন, অ্যাসিডোটিক ব্রিদিং, অ্যাবডোমিনাল পেইন। তো এই সিম্পটম গুলা হবে, লিখে দিলা। ইনভেস্টিগেশন কি করবা? ইনভেস্টিগেশনের মধ্যে ব্লাড সুগার, ইট উইল বি হাই। 2 নাম্বার, আমরা যেটা করতে পারি সেটা হলো যে ব্লাড আমরা পিএইচ করতে পারি, ব্লাড গ্যাস অ্যানালাইসিস। পিএইচ করলে আমরা পিএইচটা কম পাবো, পিএইচ কম পাবো, সেরাম ইলেকট্রোলাইটস, ব্লাড পিএইচ। তাহলে আমরা পিএইচ করলে কি পাবো? পিএইচ পাবো কম, অ্যাসিডোটিক পিএইচ। আর বাইকার্বনেট কি পাবো? বাইকার্বনেটটাও কম থাকবে, তাহলে সেরাম বাইকার্বনেট কম, পিএইচ কম। তাহলে আবার বলি, আমরা যদি ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি তাহলে কি পাবো আমরা? পিএইচ হলো অ্যাসিডোটিক বা পিএইচ নিচের দিকে। 2 নাম্বার, বাইকার্বনেট কম, কত কম? 15 নিচে। ব্লাড সুগার কত? হাই, বাট রিমেম্বার ব্লাড সুগার 12 কাছেও থাকতে পারে।
3 নাম্বার আরেকটা কন্ডিশন আছে, দেয়ার মে বি ইউগ্লাইসেমিক কিটোসিডোসিস, ব্লাড সুগার নরমাল কিন্তু কিটোসিডোসিস হইতে পারে, ইট ইজ পসিবল। ফিনিশ, শেষ। তোমার এখানে আমরা কিছু জানতে যাব না, আমরা যেটা জানতে যাব কিভাবে ফ্লুইড রিপ্লেসমেন্ট করে, কিভাবে ইনসুলিন রিপ্লেসমেন্ট করে। একটু খেয়াল করে পড়ে নিও, এখানে একটু কমপ্লেক্স হয়েতে আছে, দরকার নাই। তুমি একটা সিম্পল একটা রিজিম মনে রাখো যে এই যে 1 লিটার 1 লিটার 1 লিটার 1 লিটার 5 বার দেওয়া আছে, 2 2 4 4 6 বাস 2 2 4 4 6 ফ্লুইড রিপ্লেসমেন্ট। এটা হলো 1 ঘন্টার পরে থেকে, কিন্তু প্রথম ঘন্টায় 1 লিটার দিবে, ফার্স্ট আওয়ারে 1 ঘন্টা, এরপরে হলো 1 লিটার 1 লিটার 2 ঘন্টা 2 ঘন্টা, 1 লিটার 1 লিটার 4 ঘন্টা 4 ঘন্টা, 1 লিটার 1 লিটার 6 ঘন্টায়। এই মোটামুটি কইতে পারলে তোমার আর কেউ পেছাবে না, শেষ। কি ফ্লুইড দিবা? নরমাল স্যালাইন। কেন নরমাল স্যালাইন? এর দেয়ার ইজ সিভিয়ার ডিহাইড্রেশন। আমি যদি ফ্লুইড দিয়ে ফ্লোট করে দিতে পারি শরীর নরমাল স্যালাইন দিয়ে, বডির যে কম্পেনসেটরি মেকানিজম ইউজুয়ালি কাম, সেই কম্পেনসেটরি মেকানিজমে অ্যাসিডকে নিউট্রালাইজ করবে, কিডনি কাজ করবে, বডির বাফার সিস্টেম কাজ করবে, অ্যাসিডকে নিউট্রালাইজ করবে, বডি থেকে অ্যাসিড করে দেবে। এই টার্গেটে আমরা নরমাল স্যালাইন দেবো, এরকম না দেয়ার ইজ অ্যাসিডোসিস আমি বাইকার্বনেট দেবো, নো। তাহলে একটা জিনিস মনে রাখবা। আচ্ছা দেখো, 1 নম্বরে ফ্লুইড দিতে বলছে, 1 নম্বরে কিন্তু ইনসুলিন না। ফ্লুইডটা স্টার্ট করে ইমিডিয়েটলি আমরা ইনসুলিন শুরু করে দিব। ইনসুলিন ইনসুলিন কতটুকু দিব? আচ্ছা এখানে পটাশিয়ামের কথা বলা আছে, অনুযায়ী সবরাও দিই পটাশিয়াম। পটাশিয়াম যদি কম থাকে, পার্টিকুলারলি 3.3 এর নিচে, তাহলে পটাশিয়াম কারেকশন না করে ইনসুলিন দেওয়া যাবে না, কারণ হাইপোক্যালিমিয়া হবে। কেন? ইনসুলিন সেলের ভিতরে পটাশিয়াম ঢুকায়। তাহলে রোগীর যদি সেরাম পটাশিয়াম লেভেল 5.5 এর উপরে থাকে, তাহলে আমরা পটাশিয়াম দিব না। 3.5 টু 5.5 এখানে আমরা 40 মিলিভোল্ট করে পটাশিয়াম দেবো। আর 3.5 নিচে যদি থাকে, তাহলে আমরা তাড়াতাড়ি পটাশিয়াম দিয়ে পটাশিয়াম কারেকশন করা লাগে। তাহলে যদি পেশাবেশি বেশি লাগে, বেশি পেছানোর দরকার নাই, আমি পটাশিয়াম কারেকশন করব নরমাল স্যালাইনের ভিতরে দিয়া, শেষ। 40 মিলিভোল্ট করে দিব যদি রোগীর পটাশিয়াম কম থাকে, এটুকু মনে রাখো মিনিমাম। এরপরে ইনসুলিন ডোজ হলো 0.1 ইউনিট পার কেজি বডি ওয়েট, 0.1 ইউনিট পার কেজি বডি ওয়েট। তারপর যখন আস্তে আস্তে বডির ব্লাড সুগার 250 নিচে নামবে, তখন ডোজ হবে 0.05 টু 1 ইউনিট পার কেজি। আমরা ড্রিপে দিব অথবা ইনফিউশন পাম্পে দিব। তাহলে 0.1 ইউনিট পার কেজি বডি ওয়েট বোলাস, ফলোড বাই ঘন্টায় দিব 0.1 ইউনিট। টার্গেট কি? যে আমি ব্লাড সুগারটা 250 নিচে নামায় নিয়ে আসি। তাহলে মনে রাখা খুব সহজ, ইনসুলিনের ডোজ হলো 0.1 ইউনিট পার কেজি। যদি এই মনে না রাখো, আমাদের পাম্প টাম না থাকে, আমরা অনেক সময় 10 ইউনিট স্ট্যাট দিয়ে মাসেলের স্ট্যাট দিয়ে তারপরে 5 ইউনিট করে ঘন্টায় দিই। এগুলা প্র্যাকটিস করা হয় না। এখন প্র্যাকটিস হলো আমরা বোলাস দিব 0.1 ইউনিট পার কেজি, একটা বোলাস ডোজ দিয়ে ঘন্টায় দিব 0.1 ইউনিট। তারপর যখন 250 নিচে নামবে, তখন এই ডোজটা অর্ধেক হয়ে যাবে। তাহলে কি বললাম? একেবারে সহজ, 0.1 মনে রাখলেই হবে। প্রথম দিলাম 0.1 ইউনিট স্ট্যাট, তারপরে দিলাম 1 ঘন্টায় 0.1 ইউনিট। যখন 250 নিচে নামলো, ডোজটা অর্ধেক, তাহলে কি 0.05, 1 ভাগ করো 2, 0.05। ইনসুলিন মনে রাখা খুব সহজ, 0.1 ইউনিট স্ট্যাট, 0.1 ইউনিট 1 ঘন্টায়। যখনই 250 নিচে ব্লাড সুগার নামলো, তখনই 0.05 ইউনিট পার আওয়ার। ফিনিশ, শেষ। আচ্ছা গেল, আমরা ইনসুলিন দিলাম, সুগার দিলাম। সোডিয়াম বাইকার্ব কমনলি লাগে না, যদি বাইকার্বনের সাথে নিচে রাখো, মনে রাখার দরকার নাই। আচ্ছা হাইপারোস শেষ। আমার ডিকে শেষ। ডিকের অনেক কমপ্লিকেশন আছে, মনে রাখো, পারলে মনে রাখো। ডিকে ট্রিটমেন্টটা ডেভিডসনে একটা বক্স দেওয়া আছে, এই বক্সটা 2-4 বার মনোযোগ দিয়ে দেখলে মনে হবে, এটা একটু মনে রাখো, কারণ এই প্রশ্ন প্রায় রিটেনে আসে, প্রায় দেরি। ডিকের একটা পিকচার দেওয়া যায়, ইনভেস্টিগেশন, ডিকের ইনভেস্টিগেশন। রিমেম্বার, কিটোসিডোসিস ইনভেস্টিগেশন তো ওইগুলা করবে, ব্লাড সুগার করবে, সেরাম ইলেকট্রোলাইটস, ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এছাড়া কিডনি সহ সব টেস্ট করবে, আর পিসি রেটিং কজ খোঁজার জন্য সেপসিস আছে কিনা, সেপ্টিসিমিয়া আছে কিনা, মোটামুটি স্ক্রিনিং টেস্ট সব করবে। আর ঘন্টায় ঘন্টায় ব্লাড স্যাম্পল পাঠায় দিয়ে ব্লাড সুগার করবে, ব্লাড গ্যাস অ্যানালাইসিস করবে, আর ঘন্টায় ঘন্টায় সিদ্ধান্ত। ফিনিশ, ইটস এ মেডিকেল ইমার্জেন্সি। তারপরে হলো
হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, এটাও একটা স্টেট। এখানে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া থাকে, হাইপার অসমোলার স্টেট থাকে, সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সকালে ফোন দিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো 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 জি হ্যালো। স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফোন দিয়েছিল এজাজ স্যারের, তো আবার কোভিড ধরা পড়ছে। উনি ভর্তি আছে ঢাকায়, ঢাকার থেকে আমার এসিস্ট্যান্ট প্রফেসর ফোন দিয়েছে। ভালো আছে উনি, আল্লাহর রহমতে। তোমরা দোয়া করো। ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো এনে, যে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া, হাইপার অসমোলার স্টেট, ডিহাইড্রেশন। তাহলে এই থাকবে হলো আমার হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। সেখানে দেয়ার উইল বি হাইপারগ্লাইসেমিয়া, হাইপার অসমোলার স্টেট এন্ড ডিহাইড্রেশন। এই তিনটা জিনিস থাকবে। হাইপার অসমোলার স্টেট বলতে কি বোঝায়? হাইপার অসমোলার স্টেট হলো প্লাজমা অসমোলারিটি এখানে 320 ক্রস করতে হবে, সোজা কথা। সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া, অসমোলারিটি 320 ক্রস করতে, ডিহাইড্রেশন থাকে। এই অসমোলারিটি কেমনে মাপে, খালি ফর্মুলাটা পারলে মনে রাখে। অসমোলারিটির মাপে হলো, এখানে হয় কি প্রচুর ডিহাইড্রেশন, প্রচুর ফ্লুইড লস, প্রচুর ডিহাইড্রেশন। অসমোলারিটির মাপার একটা ফর্মুলা আছে, সেটা হলো 2:, যে এখানে ছিল, এটা পারলে মনে রাখো, না পারলে নাই। এই যে সোডিয়াম এবং পটাশিয়াম পূরণ হলো 2, প্লাস হলো গ্লুকোজ ইন মিলিমোল এন্ড ইউরিয়া ইন মিলিমোল। এইটি যোগ করলে যা আসে এটা হলো অসমোলারিটি। নর্মালি 280 300 পর্যন্ত নর্মাল, কিন্তু এখানে কি হবে 320 ক্রস করবে। তাহলে সোডিয়াম প্লাস হলো পটাশিয়াম পূরণ 2, প্লাস হলো মিলিমোলে গ্লুকোজ কত, মিলিমোলে ব্লাড ইউরিয়া কত, বাস ফিনিশ। এখানে আরেকটা জিনিস পরীক্ষার সময় জিজ্ঞেস করে, যে একটা ডায়াবেটিসের রোগী, সে অজ্ঞান হয়ে আসছে, সে কি কিটোএসিডোসিস, আরে মুশকিল। ওকে, আপনি পরে ফোন দিয়েন, পরে ফোন দিয়েন সোয়াটা, আমি একটা ওয়েবসাইটে আছি ইন্টারনেটে। জি আচ্ছা, কিটোএসিডোসিস, একটা হলো কিটোএসিডোসিস, আর একটা হলো হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করবে কেন? আর 3 নাম্বার হলো হাইপোগ্লাইসেমিক কমা। প্রথম কথা হলো যে একটা পেশেন্ট অজ্ঞান হয়ে আসলো, সে কি হাইপোগ্লাইসেমিক কমা না হাইপারগ্লাইসেমিয়াতে আছে, ক্লিনিক্যালি কিভাবে বুঝবে? একটা কমন ফরম্যাট মনে রাখবা, আমি বলছি যে হাইপোগ্লাইসেমিয়াতে সব সিমটম হলো আগে অ্যাড্রিনালিন ইনজেকশন দেওয়ার মতো। অ্যাড্রিনালিন ইনজেকশন দিলে যেই ঘটনা ঘটে তা ঘটে। তাহলে কি হবে? একেবারে সহজ। হাইপোগ্লাইসেমিয়াতে সব সিমটম বাড়বে। সব সিমটম বাড়বে মানে রোগীর যদি পালসটাতে হাত দাও, যখনই হাইপোগ্লাইসেমিয়ার সিমটম জিজ্ঞেস করা হয় পালস কেমন হইব, ফুলা পান সুদা বলে ব্র্যাডিকার্ডিয়া হবে, লো ভলিউম নো। এখানে হবে হাই ভলিউম, হাই ভলিউম বাউন্ডিং পালস। হাইপারগ্লাইসেমিয়া হবে হলো লো ভলিউম পালস। তাহলে হাইপোতে কি হবে? সব সিমটম বাড়ে। রিমেম্বার, যখন সুগার ফল করে তখন সব সিমটম বাড়ে, আর যখন সুগার বাড়ে তখন বডি ডিপ্রেস হয়ে যায়, সব সিমটম ফল করে। তাহলে একটা পেশেন্ট অস্থির, ভাঙচুর করে ফেলাইতেছে, একেবারে উড়ে ফেলাইতেছে, তাহলে ডায়াগনোসিস মোস্ট লাইকলি এটা হলো হাইপোগ্লাইসেমিয়া। আর হাইপারগ্লাইসেমিয়াতে সিমটম গুলা কম থাকে। তাহলে এটা হলো প্রথম দিকে। 2 নাম্বার, আমরা যদি পালস দেখি, হাইপারে হলো হাই ভলিউম পালস, ট্যাকিকার্ডিয়া, এখানে পালস ভলিউম লো থাকে। ব্লাড প্রেশার, হাইপোতে ব্লাড প্রেশার থাকবে বেশি, হাইপারে ব্লাড প্রেশার থাকবে কম। তাছাড়া এসিডোটিক ব্রিদিং সহ বাকি অনেক সাইন সিমটম থাকে। আর এখন আমরা বেড সাইডে জাস্ট গ্লুকোমিটার দিয়ে সুগারটা করলে আমরা একটাতে হাইপো পাবো, একটাতে হাইপার পাবো, ফিনিশ। এই হলো গেল। আর হাইপারগ্লাইসেমিক কমার ট্রিটমেন্ট হলো খুব সহজ। এখানে দেয়ার ইজ সিভিয়ার ডিহাইড্রেশন, সুতরাং আমরা ফ্লুইড দিব। কি ফ্লুইড দিব? 3 থেকে 6 লিটার নর্মাল স্যালাইন, বাস ফিনিশ। অথবা হাফ ট্যাঙ্ক নর্মাল স্যালাইন, অর্থাৎ নর্মাল স্যালাইন হলো 0.9, তার অর্ধেক করলে 0.45% নর্মাল স্যালাইন দিবে। আর এখানে ইনসুলিন লাগবে অর্ধেক, ওখানে লাগবে 1 ইউনিট পার কেজি, 0.1 ইউনিট পার কেজি, এনে তার অর্ধেক 0.05। তাহলে এটা মনে রাখা খুব সহজ, ইনসুলিনের ডোজ।
কিটোসিডোসিস হলো 0.1 স্টেট ফলোড বাই 0.1 আওয়ার। 250 ব্লাড সুগার নামলো, তারে আমরা ইনসুলিন দিব 0.05 ইউনিট পার কেজি বডি ওয়েট পার আওয়ার। ওই ডোজটাই হলো এখানে হাইপারঅসমোলার কমা। হাইপারঅসমোলার কমাতেও হলে তার অর্ধেক ডোজ, অর্থাৎ 0.05 ইউনিট পার কেজি পার আওয়ার এই ডোজ পাবে। আর ফ্লুইড পাবে, কি ফ্লুইড পাবে? নর্মাল স্যালাইন। তাহলে দুইটা কথা তো মনে রাখা যাবে, র্যাপিডলি নর্মাল স্যালাইন দিব আর ইনসুলিন লাগবে হলো 0.05 ইউনিট। আর এখানে ওই বইয়ে দেখো অনেক বড় ফ্লুইড রিজিম আছে, মনে রাখতে না পারো 12 ঘন্টায় 3 থেকে 6 লিটার ফ্লুইড লাগতে পারে আমার ডিহাইড্রেশন দেখে দেখে। তুমি এইটুকু কইতে পারবা খুব সহজ, এটুকু কইতে পারলে আমরা খুশি। ইনসুলিন দিব আর 3 থেকে 6 লিটার ফ্লুইড দিব, শেষ। আচ্ছা, ডায়াবেটিস রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথিতে যে স্টেজ আছে কতগুলো, এটা মনে রাখতে পারলে রাখো, নাইলে এগুলো নিয়ে আমরা পরীক্ষায় ঝামেলা করি না। দেয়ার ইজ এ ডট হ্যামোরেজ, ব্লড হ্যামোরেজ, এক্সুডেট, তারপরে হলো নিউ ভেসেল ফর্মেশন, এই কতগুলা কমপ্লিকেশন হয়। তাহলে কি বললাম? ডট হ্যামোরেজ, ব্লড হ্যামোরেজ, তারপরে এক্সুডেট, নিউ ভেসেল ফর্মেশন, ফিনিশ। এইটুকু মনে রাখতে পারলে হলো, আমাদের এর বেশি দরকার নাই। তোমার এগুলা নিয়ে এবং আলটিমেটলি পরে ভীষণ লস হয়, তোমাদের এগুলা নিয়ে ঝামেলা কেউ করবে না। পারলে যদি কেউ বেশি মনে রাখতে পারো, মনে রাখো 2 ভাগে ভাগ করে, একটা হলো ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি, একটা প্রি পলিফারেটিভ আর একটা পলিফারেটিভ। এই 3টা ভাগে ভাগ করে মনে রাখতে পারলে রাখো, নাইলে আমার এগুলা নিয়ে হেডেক। আচ্ছা, ঠিক আছে। ডায়াবেটিস নেফ্রোপ্যাথি। নেফ্রোপ্যাথি হলো এটা একটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এইটা এখানে কয়েকটা জিনিস থাকে, যে প্রেজেন্স অফ অ্যালবুমিন ইন দি ইউরিন, তার সঙ্গে হাইপার টেনশন, আর আস্তে আস্তে গ্লোমেরুলার ফাংশন ডিক্লাইন করে। তাহলে একটা পেশেন্টের যদি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস, তার অন্য কোনো কজ নাই, বাট হি হ্যাজ গট অ্যালবুমিন ইন দি ইউরিন, তাহলে ডায়াগনোসিস কি? মাইক্রো অ্যালবুমিন, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ফিনিশ। এই অ্যালবুমিন মেবি মাইক্রো অল্প, মেবি ম্যাক্রো। ম্যাক্রো হলো ওভার নেফ্রোপ্যাথি আর মাইক্রো হলো মাইক্রো অ্যালবুমিন। যদি টেস্ট লাগে কিচ্ছু দরকার নাই। ইউরিনে অ্যালবুমিন আছে, ডায়াবেটিস আছে, তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে, তার সঙ্গে হাইপারটেনশন থাকুক বা না থাকুক। আচ্ছা, এখানে এইগুলা প্যাথোফিজিওলজি যদি মনে রাখতে পারবো না, কয়েকটা জিনিস লাগাচ্ছে না। ঠিক আছে, মনে রাখার দরকার নেই, স্লাইড দরকার নাই। মাইক্রোঅ্যালবুমিনুরিয়া বিভিন্ন ভাবে আমরা দেখি। একটা হলো রুগী আসলো, আসার সঙ্গে সঙ্গেই আমরা স্পট টেস্ট করতে পারি। আরেকটা হলো 24 ঘন্টার ইউরিন সে অ্যাকুমুলেট জমায় নিয়ে আসবে, আয়না করবে। তাহলে যদি স্পট, আরেকটা হলো অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করে করা যায়, 3টা ভাবে করা যায়। তাহলে আমরা যদি স্পট স্যাম্পল করি যদি, অর্থাৎ ইমিডিয়েটলি নিলাম, নেওয়ার পরেই কি একেবারে টাইম স্যাম্পল, একবার আসার সঙ্গে সঙ্গে নিলাম, 20 থেকে 200 মাইক্রোগ্রাম পার মিনিট, এই লেভেলে গেলে তার মাইক্রোঅ্যালবুমিন আছে, তার মানে তার নেফ্রোপ্যাথি আছে, শেষ। এর বেশি থাকলে ওভার প্রোটিনিউরিয়া। আর 2 নাম্বার কথা হলো, যদি 24 ঘন্টার, আমি আবার বলি, প্রেস লাগবে না, আসার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি স্যাম্পল নিলাম, 20 থেকে 200 মাইক্রোগ্রাম পার মিনিট, এই ডোজে যদি অ্যালবুমিন পাস করে তাহলে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। 2 নাম্বার ডেফিনেশন, যদি 24 ঘন্টার ইউরিন কালেকশন করি তাহলে কি হবে? 30 থেকে 300 24 ঘন্টায় অ্যালবুমিন পাস করে। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় আসে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, মনে রাখা খুব সহজ। 24 ঘন্টার কালেকশন আমরা দেখবো অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন মিলিগ্রামে, আর মিনিটের মধ্যে কালেকশনে মাইক্রোগ্রামে দেখবো। 24 ঘন্টার পেশাব নিয়ে আসলো আর 24 ঘন্টার ইউরিনের অ্যালবুমিন আমি মেজার করলাম, সেটা 30 থেকে 300 যদি থাকে, আমি বলবো ইউ হ্যাভ গট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। 2 নাম্বার হলো ইমিডিয়েটলি করলাম, 20 থেকে 200 হলো, তাইলে তবুও তার আছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও 2.5 or 3.5 to 30, এইটা, এই 3টা ভ্যালু যতটুকু পারো মনে রাখার চেষ্টা করো। আর যদি এর চেয়ে বেশি যায় তাহলে আমরা বলি ওভার প্রোটিনিউরিয়া, ওভার প্রোটিনিউরিয়া, সেখানে হিট কোয়াগুলেশন টেস্ট করলে পজিটিভ পাওয়া যায়। চিকিৎসা কি? চিকিৎসা খুব সহজ, কন্ট্রোল অফ ডায়াবেটিস, কন্ট্রোল অফ হাইপারটেনশন, এই ফিনিশ।
ডায়াবেটিস যদি ট্যাবলেট দিয়ে কন্ট্রোল করবো, যদি দরকার হয় ইনসুলিন দিয়ে কন্ট্রোল করবো। প্রেসার অ্যান্টি-হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে কন্ট্রোল করবো। আর এখানে ড্রাগ কি দিয়ে অ্যালবুমিন এক্সক্রিশন বন্ধের জন্য এসি ইনহিবিটর অথবা এআরবি। শেষ। এটা আবার আগাচ্ছে না। আচ্ছা, ডায়াবেটিস নিউরোপ্যাথির থেকে রিটেনের প্রশ্ন আসে যে একটা পেশেন্ট গত 5 বছর যাবত ডায়াবেটিস ছিল, তার হাত পা জ্বালাপোড়া করে, সেন্সেশন কম, হোয়াট ইজ দি মোস্ট পসিবল ডায়াগনোসিস? এরকম প্রশ্ন আসে পরীক্ষার সময় রিটেনে। তাহলে পসিবল ডায়াগনোসিস হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাহলে কি বললাম আমি? আচ্ছা, স্লাইড দরকার নেই, আমি এমনি বলি। ডায়াবেটিক নিউরোপ্যাথিটা কি জিনিস, রুগী কিভাবে আসবে? নার্ভ যদি ড্যামেজ হয় তাহলে জ্বালাপোড়া নিয়ে আসবে, বার্নিং সেন্সেশন। তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি মে বি অ্যাসিম্পটোমেটিক, আর সিমটম নিয়ে আসতে পারে। একটু ক্লাসিফিকেশনটা দেখে নিও। মনোনিউরোপ্যাথি, একটা সিঙ্গেল নার্ভ ড্যামেজ হতে পারে। পলিনিউরোপ্যাথি, মাল্টিপল নার্ভ ড্যামেজ হতে পারে। এই পলিনিউরোপ্যাথির মধ্যে দুই ভাগে ভাগ করছে। একটা হলো কমন, সবচেয়ে কমন পাই আমরা ডিস্টাল সিমেট্রিক্যাল সেন্সরি নিউরোপ্যাথি। ডিস্টাল সিমেট্রিক্যাল সেন্সরি নিউরোপ্যাথি। আর প্রক্সিমাল যদি হয়, প্রক্সিমাল অ্যাসিমেট্রিক্যাল মোটর নিউরোপ্যাথি। এটার উপরে ডায়াবেটিক অ্যামায়োট্রফি। আমি জানি না কঠিন লাগতেছে কিনা, যদি কঠিন লাগে আমি আবারও বলতেছি। একটা রোগীর পায়ের ডিস্টাল অংশে, মনে করো গ্লোভস এন্ড ক্রকিং এটা হাত পায়ে মোজা যেখানে লাগায়, হাতে যেখানে গ্লোভস লাগায়, পায়ে যেখানে মোজা লাগায়, এইসব এরিয়াতে রুগী বললো বোধ পায় না। তুমি দেখলা বোধ নাই, আর তার হাত পাও জ্বালা পোড়া করে। এইটা হলো একটা। তাহলে এখানে কি হবে? ডিস্টাল, ওই যে একেবারে দূরের অর্গান গুলা, সেখানে কি সেন্সেশন চলে যাবে, যেখানে কি যাবে? মোটর যাবে। তাহলে কি হবে? ডিস্টাল দুই দিকে সিমেট্রিক্যাল সেন্সরি মোটর নিউরোপ্যাথি। আর কিন্তু এনে সেন্সরিটা থাকে প্রিডোমিনেন্ট। আবারও বলি, ডিস্টাল সিমেট্রিক্যাল প্রিডোমিনেন্টলি সেন্সরি। তাহলে প্রথম হলো ডিস্টাল, এটা কমন, খুবই কমন ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডিস্টাল সিমেট্রিক্যাল প্রিডোমিনেন্টলি সেন্সরি। তাহলে ডিস্টাল সিমেট্রিক্যাল মানে দুই দিকেই হবে। আর প্রক্সিমালটা যেটা হবে, এটা হলো প্রিডোমিনেন্টলি মোটর অ্যাসিমেট্রিক্যাল। তাহলে এটা কি হবে? এটা কয়েক বছর আগে পরীক্ষায় আসছিল যে একটা পেশেন্ট আসছে ডায়াবেটিস, হি কামস উইথ ওয়াস্টিং অফ দ্য মাসলস অফ দ্য থাই and severe pain, jar diminished. What is the diagnosis? Diagnosis হলো diabetic amyotrophy or proximal motor neuropathy. ইনভেস্টিগেশন এটার জন্য হলো তেমন কোনো টেস্ট নাই, টেস্ট একটা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। চিকিৎসা কি? চিকিৎসা হলো সুগার কন্ট্রোল, ভিটামিন ক্যালসিয়াম দেওয়া। আর এখানে প্রবলেম দিয়ে হলো গাবাপেন্টিন, ড্রাগ হলো গাবাপেন্টিন, প্রিগাবালিন, ঠিক আছে, গাবাপেন্টিন, প্রিগাবালিন দেওয়া, এমিট্রিপটালিন, ঠিক আছে। এইগুলা হলো ড্রাগ এখানে। গাবাপেন্টিন, প্রিগাবালিন, গাবাপেন্টিন, এমিট্রিপটালিন, ফেনাইটোয়েন, এগুলা হলো ড্রাগ এখানে। আবারও বলি, প্রক্সিমাল যে প্রচন্ড ব্যথা হয়, পেইন কিলার এখানে কাজ করে না, কাজ করে হলো এই ড্রাগ গুলা যেগুলা বললাম, প্রিগাবালিন, গাবাপেন্টিন, এমিট্রিপটালিন, ফেনাইটোয়েন, কার্বামাজিপিন, এই ড্রাগ গুলা এখানে কাজ করে। শেষ। আমার এখানে আর ঝামেলা নাই, ডায়াবেটিস এন্ড সার্জারি এইসব নিয়ে আমার আর ঝামেলা নেই। তাহলে ডায়াবেটিসের মোটামুটি বুঝে আমি শেষে চলে আসছি। এখানে আর তেমন কিছু নাই, শেষ। ডায়াবেটিস চ্যাপ্টার শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে নাহলে আমি পরের টপিক্সে যাব। পরের টপিক্স হলো ভেরি কমন, সেটা হলো থাইরয়েড নিয়ে প্রশ্ন মেডিসিনে করে, সার্জারিতে করে, গাইনিতেও করে, ইএনটিতে করে, সব জায়গায় প্রশ্ন করে। আমার এত কিছু দরকার নাই, একেবারে সিম্পল জিনিস। পরীক্ষা পাশের জন্য খুব বেশি জিনিস জানার দরকার নাই।
প্রথমে থাইরোটক্সিকোসিস এই রিলেটেড কিছু জিনিস। থাইরোটক্সিকোসিস একেবারে অল্প, একেবারে সংক্ষেপে পড়ার চেষ্টা করবা, ডিটেলস পড়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা, পরীক্ষার সময় যে প্রশ্নটা দেয়, রিটেনে প্রশ্নটা দেয়, যেটা থাইরোটক্সিকোসিস রিলেটেড, একটা ফিমেল 40 ইয়ার্স, কাম টু উইথ পালপিটেশন, সোয়েটিং, এক্সেসিভ হলো আর্স টু টেক ফুড, খাবার প্রতি খুব তার আকর্ষণ, এইসব নিয়ে আসলো, তাহলে হোয়াট ইজ দ্য পসিবল ডায়াগনোসিস? তাহলে থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিসের ক্লিনিক্যাল পিকচার হলো যত সিস্টেম আসে সব সিস্টেমই ধরে। তোমরা একটু ইন্ডিভিজুয়ালি মনে রাখো, অনেক সময় পরীক্ষার সময় ধরো হোয়াট আর দি নিউরোলজিক্যাল ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস, হোয়াট আর দি মাস্কুলোস্কেলেটাল ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস, হোয়াট আর দি কার্ডিওভাস্কুলার ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস, একটু ইন্ডিভিজুয়ালি পড়ে নিও। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করে? আচ্ছা, এখানে একটা জিনিস হাইপার রিফ্লেক্স আছে, এখানে না সামনে বলবো না। আচ্ছা, যখনই থাইরোটক্সিকোসিস আসে তখন আমরা তিনটা জিনিস আমরা এর সঙ্গে দেখবো, সেটা হলো গ্রেভ ডিজিজ থাকে, পার্টিকুলারলি মহিলাদের। সেখানে কি থাকে? দেয়ার ইজ এক্সোপথালমোসিস, চোখটা বাইরের দিকে বেরিয়ে আসে। এক্সোপথালমোসিস কিভাবে এক্সামিন করা হয় এগুলা প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করা হয়েছে এবং আরো সামনে হবে। এক্সোপথালমোসিস, এক্সোপথালমোসিস এক। 2 নাম্বার, হাতে থাকে ট্রেমর, তারপরে পালস রেট খুব বেশি, এক্সোপথালমোসিস আর হলো গয়টার। এই চারটা জিনিস যদি থাকে তাহলে আমরা ধরে নেই হি ইজ সাফারিং ফ্রম দি গ্রেভ ডিজিজ। হাতের মধ্যে ট্রেমর, হাতের মধ্যে টেকিকার্ডিয়া, চোখের মধ্যে হলো এক্সোপথালমোসিস আর গলার মধ্যে গয়টার। তাহলে হাতে দুইটা, পালস আর হলো ট্রেমর, ফাইন ট্রেমর। চোখের মধ্যে হলো এক্সোপথালমোসিস আর গলার মধ্যে গয়টার। দিস আর দি particularly in female patient. Diagnostic criteria of Graves' disease: diffuse goiter, exophthalmosis, and there is tachycardia, and there is palpitation, tachycardia, and there is tremor. এই হলো Graves' disease এগুলো যদি থাকে। ইনভেস্টিগেশন: সেরাম FT3, FT4, TSH। এটা পারে পোলাপান জিজ্ঞেস করলে কমনলি TSH কম থাকবে, T3, T4 হাই থাকবে। তারপরে কি অ্যান্টিবডি করব? অ্যান্টিবডি করব হলো থাইরয়েড রিসিপ্টর অ্যান্টিবডি করব। ঠিক আছে, থাইরয়েড রিসিপ্টর অ্যান্টিবডি শেষ। চিকিৎসা কি করব? আচ্ছা, এখানে আর কি টেস্ট করা যায়? রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক করা যায়, বাকি রুটিন টেস্ট সব করব, ইসিজি টিসিজি এক্সরে টেস্ট সব করব। ট্রিটমেন্ট কি দিয়ে করব? কার্বিমাজল। ডোজ কত? 45 to 60 মিলিগ্রাম। আমরা 45 মিলিগ্রাম দিয়ে 1 মাস, 30 মিলিগ্রাম 1 মাস, এবং তারপরে মেনটেইন করবো 18 মাস ইন এ ডোজ অফ 15 to 20 মিলিগ্রাম ডেইলি। ফিনিশ, শেষ। এই প্রশ্ন এর ভিতরে ধরবে, থাইরয়েডোসিস, এর বাইরে কিছু ধরবো না, শেষ। এত বড় থাইরয়েডোসিস প্রশ্ন এই পর্যন্ত, এর বাইরে নাই। কি করবে? খালি সিমটম গুলা দেখে নিও, সব সিস্টেম এফেক্ট করে। মাথার ভিতরে কি কি করে? হরমোন বাড়ার জন্য এজিটেশন, ফ্যাটিগবিলিটি, লেথার্জি, ইরিটেশন, এইসব করে। চোখের মধ্যে এই সিমটম গুলা করে। গলার মধ্যে কি সিমটম করে? হার্টে কি কি সিমটম করে? হাতে কি কি করে? মাসেলে কি কি করে? নার্ভাস সিস্টেমে কি করে? জিআইটি তে কি করে? খালি একবার দেখে গেলে হবে। এই সিস্টেম ওয়াইজ মনে রাখো, এমনি মনে থাকে। এত মুখস্থ রাখার দরকার নেই, পারবা না এগুলো মুখস্থ রাখতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ট্রিটমেন্ট গেল এটা। আর কি কি মডালিটিস অফ ট্রিটমেন্ট আছে? বাকি মডালিটিস এর মধ্যে হলো আমরা দিতে পারি, সার্জারি করতে পারি। পার্টিকুলারলি কাদের করে? যাদের ড্রাগ ফেল করে, অথবা ড্রাগ ফেইলি মনে রাখো। আরেকটা কি করা যায়? রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেওয়া যায়। কাদের? পার্টিকুলারলি একটু বয়স যাদের বেশি, ফ্যামিলি কমপ্লিট, তাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন। তাহলে 3টা মডালিটিস: অ্যান্টিথাইরয়েড ড্রাগ, 2 নাম্বার হলো রেডিও অ্যাক্টিভ আয়োডিন, 3 নাম্বার হলো সার্জারি। বাস, ফিনিশ। আমার আর খুব বেশি কিছু দরকার নেই। যদি থাইরয়েড সার্জারি করে কমপ্লিকেশন কি হয়? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ফালায়, ফলে কি হবে? হাইপোক্যালসিমিয়া হবে, শেষ। এই হলো আমার থাইরয়েডোসিকোসিস। আমার থাইরয়েডোসিকোসিস নিয়ে আর ঝামেলার দরকার নাই। পরীক্ষা রিটেন ভাইবার সময় আসে, ওই যে ইয়েতে শর্ট কেস থাকে গয়টা, সুতরাং এক্সামিনেশন শিখে নিতে হবে।
এখানে আর কোনো কিছু নিয়ে ঝামেলা করে না। আচ্ছা, এখানে আরেকটা ড্রাগ দেয় কালিমাজলের সঙ্গে, সেটা হলো প্রোপ্রানোলল। প্রোপ্রানোলল কেন দেয়? বাইরের যে সিম্পথেটিক সিমটম গুলা হয় সেই থাইরয়েড হরমোনের পেরিফেরাল টিস্যুতে টু ব্লক দিস সিমটমস, কি দিবে? প্রোপ্রানোলল দিবে। আচ্ছা, ঠিক আছে। থাইরোটক্সিকোসিস উইথ এট্রিয়াল ফিব্রিলেশন, এখানে ড্রাগ দিবে ডিগক্সিন না বিটা ব্লকার। হার্টকে যদি প্রবলেম করে ড্রাগ কিন্তু ডিগক্সিন না বিটা ব্লকার। এফ এর ড্রাগ কিন্তু আপনি ডিগক্সিন, এখানে ডিগক্সিন এনে বিটা ব্লকার। থাইরোটক্সিকোসিস ইন প্রেগন্যান্সি, পারলে পড়ে নিও। প্রেগন্যান্সি উইথ থাইরোটক্সিকোসিস, বাচ্চা পেটে আসছে থাইরোটক্সিকোসিস, তাইলে তারে কিভাবে ম্যানেজ করবা? এখানে হলো যে ফার্স্ট ট্রাইমেস্টারে প্রোফাইল থাইরোয়েসিন ইজ দি ড্রাগ অফ চয়েস, প্রথম ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টার কার্বিমাজল, আর লাস্ট ট্রাইমেস্টারে 36 সপ্তাহে ওষুধ বন্ধ করে দিতে হবে। এখানে টার্গেট থাকবে গুড কন্ট্রোল না, একটু রুগীরা হাইপারের দিকে রাখা, কারণ যদি হাইপো হয়ে যায় তাহলে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টে প্রবলেম হবে। তাহলে কি বললাম? ফার্স্ট ট্রাইমেস্টার হলো ড্রাগ হলো প্রোফাইল থাইরোয়েসিন, সেকেন্ড ট্রাইমেস্টারে কার্বিমাজল, আর হলো 36 সপ্তাহে ড্রাগ বন্ধ হবে এবং এর 1 মাস পরে ডেলিভারি, এরপরে ডেলিভারি নেবে। শেষ। থাইরয়েড স্ট্রম দেখে নিও, থাইরয়েড ক্রাইসিস, যে একটা হাইপার থাইরয়েডের রোগী বা থাইরয়েড রোগী হঠাৎ কনফিউশন এজিটেশন নিয়ে আসলো, এটা কিভাবে ট্রিটমেন্ট করবে আউটলাইন পারলে একটু দেখে নিও। 10 মিনিট শেষ। দিস ইজ দি থাইরয়েডক্সিকোসিস আমার। এখন আসো এর উল্টাটা, উল্টা সেটা হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম এটাও পরীক্ষার সময় রিটেনে আসে। একটা ফিমেল পেশেন্ট, সে হলো 40 ইয়ার্স, কাম টু ইউ উইথ gradual weight gain, puffiness of the face, husky voice. What is the most possible? And cold intolerance? What is heat intolerance? Sorry, and cold intolerance. What is the most possible diagnosis? Diagnosis হলো hypothyroidism. হাইপোথাইরয়েডের ক্লিনিক্যাল পিকচারটা একটু দেখে নিও। চামড়া কেমন হবে? পালস হবে ব্র্যাডিকার্ডিয়া, চামড়াটা খসখসা হবে, টো স্কিনের মতো খসখসা হবে। গোয়াটার থাকতে পারে, কিন্তু কমনলি হলো স্পন্টিনিয়াস অ্যাট্রফি, গ্যান্ডিয়াটা ছোট হয়ে যায়। এই কার্ডিওভাস্কুলার কি কি এফেক্ট, অন্য সিস্টেমে কি এফেক্ট, এসআইটি আছে, পানি আছে, দেখে নিন। এখানে একটা জিনিস, যে স্লো রিল্যাক্সেশন অফ দি নি জার্ক, স্লো রিল্যাক্সেশন অফ দি জার্কস, আমাদের নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক। নি জার্কটাতে পেন্ডুলাস হয়ে যায়, পেন্ডুলাস টেবিলের মধ্যে বসায় বাড়ি দিলে দেখা যায় আস্তে আস্তে দুলে। আর অ্যাঙ্কেল জার্ক হলো স্লো রিল্যাক্সেশন, বাড়ি দিলে দেখা যাবে কন্ট্রাকশন হচ্ছে আস্তে আস্তে রিল্যাক্স। এই শেষ আমার হলো থাইরোসিকোসিস। তারপরে আসল হাইপোথাইরয়েড। আচ্ছা, এখানে ইনভেস্টিগেশন হলো সেই একই রকম, FT4 T3 TSH, রেজাল্ট বুঝতেই পারতেছো। TSH উইল বি হাই, T3 T4 উইল বি লো। ওষুধ কি দিয়া দিব? ওষুধ দিব আমরা থাইরোক্সিন দিয়া, ঠিক আছে? থাইরোক্সিন রিপ্লেসমেন্ট লাইফ লং, সাধারণত 150 থেকে 200 মিলিগ্রাম মাইক্রোগ্রাম ডেইলি লাগে, 150 থেকে, কিন্তু আমরা অল্প ডোজে শুরু করব, আস্তে আস্তে ডোজ বাড়াবো। অল্প ডোজ দিয়ে শুরু করব, আস্তে আস্তে প্রথম সপ্তাহে 1টা করে, তারপরের সপ্তাহে 2টা করে, এরপরের সপ্তাহে 3টা করে, একটা ট্যাবলেট 50 মিলিগ্রামের। যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে ডোজ শুরু হবে আরো অর্ধেক দিয়া, 25 দিয়ে শুরু করবে। এই শেষ, হাইপোথাইরয়েড শেষ। হাইপোথাইরয়েডে অ্যান্টিবডি করে হলো থাইরয়েড প্যারক্সিডেজ অ্যান্টিবডি করে, থাইরয়েড প্যারক্সিডেজ অ্যান্টিবডি। আর হাইপারে করে হলো রিসিপ্টর অ্যান্টিবডি, আর এখানে করবে অ্যান্টি প্যারক্সিডেজ অ্যান্টিবডি। আচ্ছা, এই গেল থাইরয়েড থেকে। আর তেমন কিছু করে না। গয়েটার নিয়ে আসলো, হঠাৎ কত গয়েটার। গয়েটার হলো ইউথাইরয়েড হতে পারে, হাইপার হতে পারে, হাইপো হতে পারে। তাহলে ইউথাইরয়েড হলো যেটা হয় কমনলি আয়োডাইড যুক্ত, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দি সল্ট, আয়োডিন যুক্ত লবণের অভাবে দেখা যায় গ্যাগের মতো হয়ে যায়। তারপরে হলো কি, আর কি জন্য হইতে পারে? টিউমার দেওয়া হইতে পারে, টিউমারে হইতে পারে, এটাই হইতে পারে হাইপার থাইরয়েডিজম, যেমন গ্রেভসে হইতে পারে, হাইপোথাইরয়েডিজমও হইতে পারে। এই হলো গয়েটারের কজ। মোস্ট কমন কজ হলো পিউবার্টি অনসেট গয়েটার।
একটা বয়স হলো 14-15, দেখা গেল তার একটু গ্যাপ, সেটা আস্তে আস্তে পরে এটা কি, এটা এগুলো অ্যাসিম্পটোমেটিক থাকে। এই পিউবার্টিতে আননোন স্টিমুলেটিং ফ্যাক্টর দিয়ে অথবা আয়োডিন ডেফিসিয়েন্সি, যেটার জন্যই হোক একটু গ্যাসটা বাড়ে, শেষ। এটার চিকিৎসা তেমন কিছু না, যার সাপোর্টিভ ট্রিটমেন্ট। আচ্ছা, থাইরয়েডাইটিস নিয়ে তোমাদের পরীক্ষায় খুব একটা ঝামেলা করে না, থাইরয়েড বোধহয় এই পর্যন্ত, এর বাইরে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, কি বলে, ডায়াবেটিস আর থাইরয়েড কারো কোনো কোয়ারি আছে কিনা বলো, থাকলে বলো, কোনো কোয়ারি আছে কিনা? ডায়াবেটিস এবং থাইরয়েডে কারো কোনো কোয়ারি আছে কিনা? নাই, কোয়ারি নাই। কোয়ারি না থাকলে আমি পরের টপিক, প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড হলো দুই রকমের অ্যাবনর্মালিটি, একটা হলো হাইপার, একটা হাইপো। মনে রাখা খুব সহজ। হাইপার প্যারাথাইরয়েড হলো হাইপার ক্যালসিয়ামের কতগুলো মনে রাখবা। হ্যালো, হ্যাঁ, হাইপার ক্যালসিয়ামের কতগুলো মনে রাখবা। হাইপার প্যারাথাইরয়েড, কথা বোঝা যায় না? কেউ কিছু বলছো নাকি? বোঝা যায় না, কেউ কিছু বলছো? বলো নাই, আচ্ছা না স্যার। আচ্ছা, ঠিক আছে। হাইপার প্যারাথাইরয়েড হলো, এখানে জিজ্ঞেস করে কজেজ অফ হাইপার ক্যালসিমিয়া, আর হাইপোপ্যারাথাইরয়েড হলো কজেজ অফ হাইপোক্যালসিমিয়া। জাস্ট একটা গ্ল্যান্স দেখে নিও। হাইপার ক্যালসিমিয়ার ম্যানেজমেন্ট যেটা একটু দেখে নিও, হাইপোক্যালসিমিয়ার ম্যানেজমেন্ট দেখে নিও। তার আগে একটা ব্রড প্রশ্নের কথা বলি। ব্রড প্রশ্ন না, ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে এন্ডোক্রাইন ইমার্জেন্সি গুলা কি কি। উপর থেকে শুরু করে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েডে কি, থাইরয়েড স্ট্রম, ওটা থাইরয়েডোসিস থেকে যেটা থাইরয়েড স্ট্রম হয়, অথবা মিক্সিডিমা কমা। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড হলো হাইপার ক্যালসিয়াম, হাইপার প্যারাথাইরয়েডিজম, সিভিয়ার হাইপার প্যারাথাইরয়েডিজম। আর হাইপোক্যালসিমিয়া ডিউ টু সিভিয়ার হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে কি বললাম, পিটুইটারি গ্ল্যান্ডটা যদি ড্যামেজ হয় অ্যাপোপ্লেক্সি, থাইরয়েডে হাইপার দিয়া ঝড়, এটারে বলে স্ট্রম, হাইপো হলো মিক্সিডিমা দিয়া হইলো কমা। প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েডে কি হবে, প্যারাথাইরয়েডে ক্যালসিয়াম লেভেল কমতে পারে, কমে হাইপোক্যালসিমিয়া দিয়ে রোগীর একটা কমপ্লিকেশন হতে পারে। তাহলে হাইপোক্যালসিমিয়া, সিভিয়ার হাইপোক্যালসিমিয়া আর সিভিয়ার হাইপার ক্যালসিমিয়া। নিচে নামো, কি বলে, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস অলরেডি বলছি যে প্যানক্রিয়াসে অ্যাকিউট ইমার্জেন্সি তিনটা, সেটা হলো হাইপোগ্লাইসেমিক কমা, কিটোসিডোসিস এন্ড হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। তারপরে হলো এড্রিনাল গ্ল্যান্ড, এড্রিনাল গ্ল্যান্ড হলো এডিসোনিয়ান ক্রাইসিস। এই হলো এন্ডোক্রাইন ইমার্জেন্সি। পরীক্ষায় যদি কোনো একটা টপিক দেয় ছোটখাটো করে, তাহলে শর্টকাট 2-4 লাইনে লেখার চেষ্টা করবো, লেখার জন্য প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, গেল আমার এড্রিনাল গ্ল্যান্ড। এড্রিনাল গ্ল্যান্ডের, সরি, এড্রিনাল বলে হাইপার প্যারাথাইরয়েডিজম। প্যারাথাইরয়েডের হাইপার ক্যালসিমিয়ার ট্রিটমেন্ট কিন্তু সহজ। সিভিয়ার হাইপার ক্যালসিমিয়া নরমাল স্যালাইন দেয়, হাইড্রোকর্টিসন দেয়, বিসফসফোনেট দেয়। হাইড্রোকর্টিসন নরমাল স্যালাইন, হাইড্রোকর্টিসন ইনজেকশন, বিসফসফোনেটস, ক্যালসিটোনিন দেওয়া যায়, শেষ। এই কয়টা কথা মনে রাখলে হবে। আর যদি হাইপোক্যালসিমিয়া হয় কি দিব, উল্টাটা দিব, ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন দিব। কেমনে দিব সেটা যদি জিজ্ঞেস করে, তাহলে বলবো আইভি দিব। আর লং অ্যাকশন পাওয়ার জন্য গ্লুটিয়ান ম্যাক্সিমাম মাসলে একটা 5 ml বা 10 ml একটা ইনজেকশন দেওয়া। তারপরে কজ বাই করা, কজের ট্রিটমেন্ট দেওয়া। এখান থেকে খুব বেশি কিছু ধরনের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে প্রশ্ন আসছিল গতবার, না 1-2 বছরের মধ্যে। সেই প্রশ্নটা ছিল হলো যে একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড সরাসরি প্রশ্ন করে না, যত রোগীর সিওপিডি আছে সবগুলা আইট্রোজেনিক পুশিংস আছে। তাহলে আমাদের যে রোগীটা অনেকদিন যাবত স্টেরয়েড খায়, সাডেনলি স্টেরয়েড বন্ধ করলে কি হবে, সাডেনলি যখন বন্ধ করবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড ফেইল করবে, ফেইলিয়ার সিমটম পাবে। বুঝো নাই? একজন লোক মনে করো প্রচুর টাকা পয়সা নিয়ে চলে, হঠাৎ টাকা বন্ধ হইলে যদি নর্মাল ভাত খাওয়ার টাকাও দেওয়া হয়, তার পুষবে না, সে ক্রাশ করবে। এটাও এরকম, সাডেন সে বাইরের থেকে সাপ্লাই পাইতো, যখনই সাপ্লাই বন্ধ তখনই যে
রোগীর কতগুলা সিমটম হয়, কনফিউশন, ড্রাউজিনেস, হাইপোটেনশন, কমাতে চলে যায়। এই হলো এডিসোনিয়ান ক্রাইসিস। এডিসোনিয়ান ক্রাইসিসের ট্রিটমেন্ট হলো গিভিং আইভি হাইড্রোকোর্টিসন। এড্রিনাল গ্ল্যান্ড খুব বেশি ধরে না, তারপর 2-4 লাইন অনেকেরই ধরে যারা ভালো পারে। হাইপো এড্রিনাল গ্ল্যান্ডের হাইপো ফাংশনের কি কি ফিচার, ক্লিনিক্যাল পিকচার, খালি হাইপার পিগমেন্টেশন, যত জায়গা আছে ফ্রিকশন এরিয়া, এক্সপোজড এরিয়া, ফ্রিকশন এরিয়া, এগুলাতে হয়। সেটা কি হাতের মধ্যে প্রামার ক্রিজে, তারপরে যে কনুয়ের পিছনে হয়, তারপরে হলো তাছাড়া আরো কতগুলো জায়গা যেসব জায়গায় ফ্রিকশন বেশি হয় এইসব জায়গায় হয়। টাঙের মধ্যে হয়, টাঙের নিচে হয়, পেলেটের মধ্যে হয়, টাঙের মধ্যে হয়, পেলেটের মধ্যে হয়। এই তোমাদের এন্ডোক্রাইন সিস্টেম ফিনিশ। কারো কোনো প্রশ্ন থাকলে করো। অ্যাক্রোমেগালি তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো, খুব বেশি ধরে না, কিছু দেখে নিও অ্যাক্রোমেগালি আর জাইগান্টিটা। এখন কার কি প্রশ্ন আছে বলো? এন্ডোক্রাইন সিস্টেম কার কি প্রশ্ন আছে বলো? কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এন্ডোক্রাইন সিস্টেম দেওয়া হয়েছিল, আমি এটা শেষ করলাম। এরপরেও যদি কারো কোনো কোয়ারি থাকে আমারে সরাসরি মোবাইলে প্রশ্ন করতে পারবা। আমার মোবাইল নাম্বার যদি জানা না থাকে লেখা রাখো 017-4-1-0923। এই নাম্বারে যে কোনো সময় কল দিতে পারো। 01